সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যাপ্টার 1 এর সেকেন্ড পার্টে। পার্ট 1 এ আমরা হাইব্রিড টপোলজি পর্যন্ত দেখেছিলাম। এখন আমরা ক্যাটাগরিজ অফ নেটওয়ার্ক দেখব। আচ্ছা, এই যে নেটওয়ার্কের কথা আমি বলছি, যেটা বিভিন্ন কমিউনিকেশন লিংক এবং অনেকগুলো ডিভাইস দিয়ে কানেক্টেড থাকে এক একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কগুলো কয়টা ক্যাটাগরির হয়? ক্যাটাগরিগুলোর সাথে আমরা অলরেডি পরিচিত। ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এটা আর কিছুই না। ল্যান হচ্ছে একটা কোনো অর্গানাইজেশনে বা একটা লোকালিটিতে প্রত্যেকটা পিসি যেই লাইনের মাধ্যমে কানেক্টেড থাকে একজন আরেকজনের সাথে, তাদের মধ্যে যে ডেটা আদান প্রদান হয়, সেই কমিউনিকেশন নেটওয়ার্কটাকে বা সেই নেটওয়ার্ক ক্যাটাগরিটাকে বলা হয় ল্যান। যেটার খুব সহজ উদাহরণ হচ্ছে আমরা ড্যাফোডিলে ল্যাবে যে পিসি গুলো ইউজ করি, সবকটা পিসি একটা ল্যানের মাধ্যমেই একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে বা কমিউনিকেট করছে। আচ্ছা, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান হচ্ছে আরেকটু বড় জায়গা, যেটাকে আমরা একটা বিভিন্ন যে অর্গানাইজেশন বলছিলাম, সব অর্গানাইজেশন মিলে একটা শহরের সব পিসি গুলো বা সব ডিভাইস গুলো যে কানেক্টেড থাকে, সেটাকে একটা ম্যান বলা হচ্ছে বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হচ্ছে। এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি তার মানে আরো বড়? একদম ঠিক, অর্থাৎ পুরো দেশটার সব ডিভাইস গুলো যেই নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড, বা এক দেশ থেকে আরেক দেশে আমরা যেভাবে কথাবার্তা বলছি বা কানেকশন হচ্ছে, আমাদের কমিউনিকেশন হচ্ছে, সেই নেটওয়ার্কটাকে বলা হয় ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখানে এই নেটওয়ার্কগুলোরই বর্ণনা দেওয়া আছে, এগুলো আপনারা নিজেরা দেখে নিতে পারেন। আমি যা মুখে বললাম সেটুকু লিখলেও হবে। জাস্ট একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে হবে কি আমার একটা ল্যান, যদি ম্যান হয় তাহলে এটা এক্সটেন্ড টু অ্যান এন্টায়ার সিটি। আমরা বলতে পারি কেবল টিভি নেটওয়ার্ক বা কোম্পানিজ কানেক্টেড ল্যান্স। একটা কোম্পানির বিভিন্ন ব্রাঞ্চ থাকতে পারে, যেমন কোনো একটা সোনালী ব্যাংকের সবগুলো ব্রাঞ্চ যেই সার্ভারে এসে কানেক্টেড, সেটা হচ্ছে তাদের ঢাকা শহরের ম্যান। এবং পুরো প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের এই সোনালী ব্যাংকের ম্যান নিয়ে আমাদের কাছে সোনালী ব্যাংকের ভ্যান, যেটা সারা বাংলাদেশের সাথে কানেক্টেড। WAN, long distance transmission, a country, continent or the world. আচ্ছা, ইন্টারনেটওয়ার্ক কি? ইন্টারনেটওয়ার্ক বা ইন্টারনেট একই জিনিস, এটা আর কিছুই না। এতক্ষণ যা বলছিলাম তাই। টু or more networks are connected by interconnecting ডিভাইস। আচ্ছা, নেটওয়ার্ক গুলো কি? আমার বিভিন্ন ল্যান্ডম্যান ওয়্যান হতে পারে। এই ল্যান্ডম্যান ওয়্যান গুলো নিজেদের মধ্যে যে ডিভাইস গুলো দিয়ে ওরা কানেক্টেড থাকে, সেগুলোকেই বলা হচ্ছে ইন্টারনেটওয়ার্ক ডিভাইসেস বা ইন্টারনেটওয়ার্কিং ডিভাইসেস। আচ্ছা, ইন্টারনেটওয়ার্কিং ডিভাইসেস গুলো কি কি? এই যে আমাদের রাউটার, আমরা রাউটারের মাধ্যমে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কমিউনিকেট করছি। যদি দুই দেশ হয় তাহলে দুই দেশের মধ্যে কিছু কমিউনিকেশন প্রোটোকল থাকে, যাকে গেটওয়ে প্রোটোকল বলা হয়। এই গেটওয়ে গুলো বা রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে। এই রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো যে ডিভাইস দিয়ে কন্ট্রোল করা হয় তাকে গেটওয়ে বলা হচ্ছে। এই রাউটার এবং এই গেটওয়ে গুলোর মাধ্যমেই ইন্টারনেটওয়ার্ক বা আমরা ইন্টারন্যাশনালি সব ডিভাইস একটা আরেকটার সাথে কানেক্টেড বা কমিউনিকেট করতে পারছি। ইন্টারনেটওয়ার্ক এক্সাম্পল খুব একটা দরকার নেই, এখানে ইন্টারনেটের বর্ণনা দেওয়া আছে বা হিস্ট্রি বলা আছে, এটাও খুব একটা আমাদের দরকার হবে না। আজকের ইন্টারনেট, আচ্ছা, আজকের ইন্টারনেটে আসলে কি কি কানেক্টেড সেটা আমরা একটু দেখতে পারি। ইন্টারনেট টুডেতে প্রথমত বা একদম প্রাইমারি যে কানেকশন, সেটাকে বলা হয় আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমরা সবাই জানি, আমরা যারা ব্রডব্যান্ড লাইন ইউজ করছি বা যারা মোবাইলে নেট কিনে ইউজ করছি, তাদের আইএসপি কারা? যেমন মাজদা আছে, লিঙ্ক3 আছে। যারা গ্রামীণফোনে নেট কিনে ইউজ করছি, তাদের আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হচ্ছে গ্রামীণফোন। যারা রবি ইউজ করছে তাদের হচ্ছে রবি। তো এই সব আইএসপি কে নেট আবার কে দিচ্ছে? আমরা সরকারের কাছ থেকে আমাদের এই ইন্টারনেটটা কিনছি, বা আইএসপি গুলো সরকারের কাছ থেকে কিনছে। তাহলে ওরা ন্যাশনাল আইএসপি বা এনআইএসপির কাছ থেকে কিনছে। এবং এই যে আমি নেটটা কিনছি, এগুলোর বিভিন্ন রকম অ্যাক্সেস পয়েন্ট রয়েছে, অর্থাৎ কোন জায়গা থেকে আমার কাছ থেকে নেটটা আসছে। যেমন বাংলাদেশে আমরা বেসিক্যালি আমাদের নেট কানেকশনটা পাই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, সেটা আসে সিঙ্গাপুর এবং ইন্ডিয়া থেকে। বেসিক্যালি আমরা আগে সিঙ্গাপুরের কাছ থেকে নিতাম। আপনারা অনেকেই হয়তো আমরা জানি বা অনেকেই নাও জানতে পারি যে আমাদের আসলে অনেক বছর আগে আমরা ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারতাম, কারণ সরকার তখন আমাদেরকে বঙ্গোপসাগরে যেখানে কেবলটা বসানোর কথা ছিল সেটা আসলে আমাদের এরিয়ায় পড়তো, বাট বাংলাদেশ সরকার মনে করেনি যে আসলে ইন্টারনেট আমাদের দরকার হবে, এই জন্য ওরা ওই জায়গাটা দেয়নি। সো পরে এখন আমাদের টাকা দিয়ে সিঙ্গাপুর এবং ইন্ডিয়ার কাছ থেকে কিনে নিতে হচ্ছে এই অ্যাক্সেস পয়েন্ট গুলো।
যাই হোক, ওটা পুরোনো কথা। এখন আসি প্রোটোকল। এটা আমাদের লাস্ট কম্পোনেন্ট ছিল ডেটা কমিউনিকেশনের। এই প্রোটোকলটা আসলে কিছুই না। প্রোটোকল হচ্ছে এই যে খুব সাধারণভাবে আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, তো আমাদের ক্লাস নেওয়ার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। ক্লাসের রুলস কি? আমি টিচার, আপনারা আমার স্টুডেন্ট। আমরা ক্লাসে একটা নির্দিষ্ট ডেকোরাম মেনটেন করে কথা বলবো। আমরা বিএলসির মাধ্যমে এখন ক্লাস করছি, গুগল মিটের মাধ্যমে এখন ক্লাস করছি। তো এই প্রোটোকল বা এই রুলসগুলো, ডিভাইসগুলো ইউজ করে আমরা ক্লাস করছি। অর্থাৎ নির্দিষ্ট কিছু ইকুইপমেন্ট বা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে আমাদের একটা অনলাইন ক্লাস কন্ডাক্ট করার জন্য। ঠিক একইভাবে যখন আমি ডেটা পাঠাতে চাই, আমাকে এরকমই কিছু নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলতে হয়, যেগুলোকে বলা হয় হচ্ছে প্রোটোকল বা রুলস। আচ্ছা, এই কি এলিমেন্টস অফ প্রোটোকল, প্রোটোকলের মেইন এলিমেন্টগুলো কি কি থাকে? আমরা যেহেতু ডেটা কমিউনিকেশনের ভাষায় পড়ছি, তাহলে এই ডেটাগুলো পাঠানোর জন্য আমার কিছু রুলস থাকবে। যার প্রথম এলিমেন্টটাই হচ্ছে সিনট্যাক্স, স্ট্রাকচার অর ফরম্যাট অফ ডেটা। আপনাদেরকে আগেই বলেছি যে ডেটাগুলো বিভিন্ন প্যাকেট আকারে বা ভেঙে ভেঙে ছোট ছোট ভাবে পাঠানো হয়। এই ছোট্ট ফরম্যাটগুলোই হচ্ছে ওর সিনট্যাক্স। আমরা আপনার সি বা জাভাতে যেমন সিনট্যাক্স ইউজ করে আমরা কোড লিখি, সেরকম এই ডেটা পাঠানোরও কিছু নির্দিষ্ট সিনট্যাক্স থাকবে। সিমান্টিক্স, আচ্ছা, মিনিং অফ ইচ সেকশন ইন দ্য স্ট্রাকচার। এই যে আমি সিনট্যাক্সের কথা বললাম বা প্যাকেটের কথা বললাম, প্যাকেটে শুধু ডেটাই থাকে না, প্যাকেটে আরো অনেক কিছু থাকে, যেমন অ্যাড্রেস। ও থেকে সেন্ডারের অ্যাড্রেস কি, ওর রিসিভারের অ্যাড্রেস কি, ও কোন রাস্তা থেকে কোন রাস্তায় কিভাবে যাবে, এগুলো সবই হচ্ছে আমার প্যাকেটের মধ্যে থাকবে বা প্যাকেটের ফরম্যাটে থাকবে। এটা হচ্ছে আমার প্যাকেটের সিম্যান্টিক্স। মিনিং অফ ইচ সেকশন ইন দ্য স্ট্রাকচার, অর্থাৎ এই যে প্যাকেটের কোথায় কি কি জিনিস রয়েছে, কোথায় অ্যাড্রেস রয়েছে, কোথায় ডেটার অংশটুকু রয়েছে, কোথায় রুটের অংশটুকু রয়েছে, এই মিনিংগুলোকে সিম্যান্টিক্স বলা হয়। টাইমিং, when and how fast the data should be sent, আমি আসলে কোন মিডিয়াম ইউজ করছি এবং আমার ডেটাটা কিভাবে যাওয়ার কথা। আমি কি লাইভ চ্যাট ইউজ করছি, নাকি ইমেইল ইউজ করছি, না টেলিফোনে কথা বলছি, নাকি চিঠি পাঠাচ্ছি, তাহলে এক একভাবে এক এক রকম গতিতে আমার ডেটাটা আসলে পৌঁছাবে ইন্টারনেটের মাধ্যমে। তাহলে মিডিয়ামটা কি হবে এবং এটা মিডিয়ামের উপর আমার এই টাইমিংটা ডিপেন্ড করবে। এগুলো হচ্ছে আমার প্রোটোকলের কি এলিমেন্ট, সিনট্যাক্স, সিম্যান্টিক্স এবং টাইমিং। স্ট্যান্ডার্ড, এটা আজকে আমাদের লাস্ট স্লাইড। স্ট্যান্ডার্ড হচ্ছে এই যে আমি বিভিন্ন নিয়ম কানুন বা এই তিনটা প্রোটোকল ইউজ করব বা এই তিনটা কি এলিমেন্ট ইউজ করব, এইগুলোর নিয়ম যারা সেট করেছে বা যে নিয়মগুলো সেট করা হয়েছে সেগুলোকে বলা হয় একটা স্ট্যান্ডার্ড বা রুল, যে রুলগুলো সবাই মানতে বাধ্য। এই রুল দুই রকম হয় বেসিক্যালি, ডি জিওর বাই ল অর বাই রেগুলেশন এবং ডি ফ্যাক্টো বাই প্যাক্ট অর বাই কনভেনশন। যদি ডি জিওর হয় বাই ল হয়, এটা খুব সাধারণ অর্থ হচ্ছে একটা দেশে বিভিন্ন ডিভাইস যদি একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে চায়, ওই দেশের গভর্নমেন্টের কিছু তৈরি রুলস থাকবে, যে রুলসগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এই রুল বা এই স্ট্যান্ডার্ড গুলোকে বলা হয় ডি জিওর স্ট্যান্ডার্ড। আচ্ছা, ডি জিওর স্ট্যান্ডার্ডের মধ্যে কি থাকতে পারে? ধরে নেন চীনের মধ্যে ফেসবুক নিষিদ্ধ, ওরা ফেসবুক ইউজ করতে পারে না, ভাইবার ইউজ করতে পারে না, ভিপিএন ইউজ করে করতে হয়। তাহলে কেন? কারণ চীনের গভর্নমেন্ট ওদের ল সেটটা করেছে যে ওরা ফেসবুকের আইপিটাকে ওদের দেশের বর্ডারে ঢুকতে দেবে না। এটা হচ্ছে ওদের ল, যেটা ওখানকার প্রত্যেক মানুষকে মানতে হবে, ওখানকার যারা সিটিজেন রয়েছেন। ডি ফ্যাক্টোটা কি? ডি ফ্যাক্টোটা হচ্ছে এটাও নির্দিষ্ট রুলস, কিন্তু এটা আসলে সরকার লেভেলের না, এটা আপনারা মোর লাইক একটা অর্গানাইজেশন লেভেল। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে যে নিয়মগুলো বা স্ট্যান্ডার্ড ব্যবহার করে থাকে ওটাকে বলা হয় ডি ফ্যাক্টো। যেমন আপনাদের ড্যাফোডিলে আগে বিকেল 3টা পর্যন্ত ফেসবুক ইউজ করা যেত না, ফেসবুকের আইপিটা আইপিটা ব্লক করা থাকতো, তো ফেসবুক অ্যাক্সেস করা সম্ভব হতো না, 3টার পর থেকে ফেসবুক অ্যাক্সেস করা যেত। এটা কিন্তু সারা বাংলাদেশে না, এটা শুধু ড্যাফোডিলেই ছিল যে 3টা পর্যন্ত ওরা ফেসবুক ইউজ করতে পারবে না। ড্যাফোডিলের অথরিটি এগ্রি করেছে যে ওরা এইভাবে ওদের রুলটা সেট করবে ডেটা কমিউনিকেশনের। তো এই ধরনের রুল বা স্ট্যান্ডার্ড গুলোকে বলা হয় ডি ফ্যাক্টো, যেটা একটা অর্গানাইজেশন কেন্দ্রিক। আমাদের চ্যাপ্টারটা এই পর্যন্তই, এখানেই শেষ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরেও যদি আমাদের কোনো সমস্যা থাকে, আমরা তো লাইভ ক্লাসে আসছি, লাইভ ক্লাসে আমরা আমাদের প্রবলেমগুলো আলোচনা করব। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।